শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জেসমিন আরা ক্লাস নিচ্ছি এমবিএ ফাইনাল ইয়ারের ছাত্রদের। তোমাদেরকে পড়াচ্ছি আমি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। তোমরা ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, সেগুলো আশা করছি দেখেছ। আজকে যে ক্লাস নেব এটা আগের একটা ক্লাস ছিল, সেই ক্লাসেরই ধারাবাহিকতায়। আমি আশা করব আমাদের যে সব শিক্ষার্থী আছে, সেটা ঢাকা কলেজেরই হোক অথবা অন্য যে কোনো কলেজেরই হোক, সবাই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছো। তোমরা সবাই এখন অনেক বড় হয়েছো। আমি জানি তোমাদের জন্য এখন খুব একটা ভালো সময় যাচ্ছে না, কারণ তোমাদের সামনে এখন অনেক চিন্তা, অনেক কিছু। তোমরা কবে তোমার সার্ভিস জীবনে ঢুকবে এগুলো ভাবছো, ফলে পড়াশোনায় মনোযোগ রাখাটা খুব কঠিন। কিন্তু আমাদের আসলে তো কিছু করার নাই, আমাদের কিছু কিছু সমস্যা থাকে যেগুলো মেনে নিতেই হয়। আমি আশা করব তোমরা সেগুলো ভালোভাবে মেনে নিচ্ছ এবং নিজেকে এবং পরিবারকে চিন্তামুক্ত এবং নিরাপদ রাখার জন্য সমস্ত ব্যবস্থা তোমরা করছো। কারণ তোমরা তো বড় হয়েছো, তোমরা সব কিছুই বুঝতে পারছো। তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি আমাদের ছেলেরা যাতে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারে। তোমরা জানো কিনা জানি না, হয়তো বা অনেকেই জানো, গতকাল 10/10/2020 এই তারিখে আমাদের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস গেছে। অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের মানসিক স্বাস্থ্যবিদরা বলেছেন। আমি আশা করব বা আমি আবেদন জানাবো আমাদের সকল শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলোকে তোমরা পড়ো, সেটা ইউটিউবে দেখতে পারো, যে কোনো মাধ্যমে তোমরা সেটাকে দেখতে পারো। তোমরা তো মাধ্যমগুলো আমাদের থেকে অনেক ভালোই জানো, সেইগুলোকে তোমরা দেখো এবং নিজেদের জীবনে চর্চা করো কিভাবে নিজের শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। আমাদের রাগ, আমাদের আবেগ, আমাদের দুঃখ, আমাদের কান্না, আমাদের সব কিছুকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কিভাবে মানুষের সামনে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি, এই জায়গাগুলো আমরা সেখান থেকে শিখতে পারি। সবার জন্যই দরকার, আমাদের সবার জন্যই। আমি আশা করব আমাদের ছাত্ররা সেই সব টপিকসগুলোকে ভালো করে দেখবে এবং নিজেদের জীবনে চর্চা করবে, নিজেরা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং সবাইকে চিন্তামুক্ত রাখবে। তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি, সেটা তোমরা জানো। এখন আমরা যেটা পড়ছিলাম, আচ্ছা আমরা চলে আসছো। তোমরা তো প্রতিদিনই অনেক অনেক কথা শুনছো সবার। এখন শিক্ষকরা সবাই অনলাইনে তোমাদেরকে অনেক অনেক রকম উপদেশ দিচ্ছে, যার জন্য যেটা দরকার সেটা তোমরা করো। আমরা জানি আমাদের ছাত্রদেরকে এখন পড়াশোনার ভিতরে রাখাটা খুব কষ্ট। আমি অনেক ছাত্রদের সাথে কথা বলি, ওরা বলে যে ম্যাডাম আগে যেমন পড়তে পারতাম এখন পড়তে পারছি না, পড়তে বসলে পড়তে ভালো লাগে না। এটা স্বাভাবিক, কারণ এই বয়সে আমাদেরও এরকমই হয়েছে। আর যদি দীর্ঘ একটা ঝামেলা যায় তাহলে এটা সবার জন্য আসলে খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরও আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি বলবো যে তোমরা তো এখন একটা সার্টিফিকেট পেয়ে গেছো, সবাই গ্র্যাজুয়েট হয়ে গেছো, তোমরা চাকরির জন্য আবেদন করতে পারো, নিজেকে জব মার্কেটের জন্য উপযুক্ত করে তুলো। তোমাদের যে যার যেটা সমস্যা আছে সেইগুলোকে সেখানে পড়াশোনা করো এবং নিজেকে নিজের যত যেভাবেই হোক যে দক্ষতাগুলো বাড়ানো যায় সেগুলো বাড়িয়ে নিজেকে ফিট করে ফেলো। এবার আমরা আশা করব যে আমাদের ছেলেরা জব মার্কেটে গেলে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে তারা বেস্ট। আমরা পড়ছি হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আমরা জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট নিয়ে কথা বলছি। আমি প্রথম যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছি যে জয়েন্ট প্রোডাক্ট কী, বাই প্রোডাক্ট কী, এবং জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট পড়তে গিয়ে আমরা সেখানে জয়েন্ট কস্ট শিখেছি, মেইন প্রোডাক্ট শিখেছি, আমরা অনেক কিছু সেখানে আমরা শিখেছি। আমাদের এখন কাজ হচ্ছে আমরা চলে যাব আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা অঙ্ক করব। অঙ্কগুলো আমি তোমাদেরকে বলেছি যে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার অনেকগুলো মেথড আছে, তো প্রতিটি মেথড নিয়ে আলাদা আলাদাভাবে তোমরা থার্ড ইয়ারে ভালো করে শিখেছো। এখন আমি কিছু অঙ্ক বেছে নিব যেগুলোকে মনে হবে যে একটু ঝামেলা হতে পারে তোমাদের, এবং সেখানে যে মেথডগুলো আসবে সেই মেথডগুলো আমরা আলোচনা করে দিব। তো আজকে আমার যে পড়ানোর বিষয়, যে অঙ্কটা নিয়ে আমি তোমাদের জন্য আসছি, সেখানে আমরা কিভাবে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব সেটা নিয়ে আমরা কথা বলবো। তোমাদের জন্য যে অঙ্কটা আমি দিয়েছি সেটা নিয়ে একটা স্লাইড রেডি হয়েছে, তোমরা সেই স্লাইড
স্লাইডগুলো দেখো, সেই স্লাইডটি দেখো আমি পড়ছি, তোমরা সেই স্লাইডটি দেখে সেখান থেকে অঙ্কটি বোঝার চেষ্টা করো। তারপরে আমি যখন বোর্ডে যাব আমি আশা করব যে তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হব। এবং আমি তো জানি আমাদের ছেলেরা অনেক বেস্ট, তারা অনেক মেরিটোরিয়াস, একটুখানি মনোযোগ দিলেই তারা সেটা পারবে। অতএব আসো আমরা সেই অঙ্ক পড়াতে শুরু করি। আমাদের স্লাইডে দেখো যে অঙ্কটা আছে তোমাদের জন্য, আমি লিখেছি এক্সাম্পল 1। তার মানে বোঝাই যাচ্ছে আর কয়েকটা এক্সাম্পল আমি করব তোমাদের জন্য, সমস্যাগুলো নিয়ে আসবো, যেটা মনে হবে আমার কাছে যে এগুলো করে দেওয়া দরকার। সেখানে দেখো যে প্রশ্নটা আমি তোমাদের জন্য দিয়েছি, তাতে লেখা আছে এ কেমিক্যাল কোম্পানি প্রডিউসেস 4 ডিফারেন্ট প্রোডাক্টস A, B, C and D from a single raw materials। তাহলে বোঝাচ্ছে তোমার বলছে যে একটি কেমিক্যাল কোম্পানি একটি সিঙ্গেল র মেটেরিয়াল বা কাঁচামাল থেকে 4টি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেছে। প্রোডাক্টগুলির নাম হচ্ছে A, B, C এবং D। All the 4 products are produced simultaneously at a single speed of point। বলছিস সব যে 4টা পণ্য আছে, এই পণ্য 4টি তোমার পাশাপাশিভাবে একই প্রোডাকশনের ভিতরে একটি সিঙ্গেল স্পিড অফ পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে সে উৎপাদন শেষ করেছে। এরপর বলছে প্রোডাক্ট সি ডাজ নট রিকোয়ার ফার্দার প্রসেসিং। প্রোডাক্ট সি এর ফার্দার প্রসেসিং আর দরকার নেই, কারণ আমরা জানি পণ্য উৎপাদন করার পরে আমরা পণ্যকে মার্কেটে পাঠিয়ে দিই বিক্রি করার জন্য। তো কখনো কখনো আছে যে নির্দিষ্ট যে পয়েন্টে আমাদের উৎপাদিত হয়েছে সেখানেই বিক্রি করে দিই, আবার কখনো সেই পণ্যটাকে আরও তোমার উন্নত করার জন্য সেটাকে ফার্দার প্রসেসিং করি আমরা। তো সেটা এখানে বলছে যে প্রোডাক্ট সি ডাজ নট রিকোয়ার ফার্দার প্রসেসিং। প্রোডাক্ট সি এর পরবর্তী আর প্রসেস করার প্রয়োজন নেই। Other 3 products require further processing before being sold। বলছে যে অন্য যে 3টি পণ্য আছে সেই 3টি পণ্য বিক্রি করার আগে আরও কিছু প্রক্রিয়াজাত করার প্রয়োজন আছে। The cost of the material used for the year just ended was টাকা 19,800 and the initial processing cost amounted to a further টাকা 33,000। বলছে যে আমাদের যে ম্যাটেরিয়ালের জন্য যে ব্যয় হয়েছে সেটা হচ্ছে 19,800 টাকা, এবং ইনিশিয়াল প্রসেসে তোমার আরও প্রসেসিং যে ছিল তার জন্য ব্যয় হয়েছে 33,000 টাকা। আমরা কিন্তু এই পণ্যগুলি ফার্দার প্রসেসিংয়ের আগে পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এটা নির্ণয় করাটা আমাদের জন্য একটা কাজ। তাহলে আমরা দেখছি যে এই 19,800 এবং 33,000 টাকা, এই 2 টাকা, এই দুটো ফিগার যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের জয়েন্ট কস্ট। এরপরে যদি কোনো পণ্যের ফার্দার প্রসেসিং প্রয়োজন হয় তো সেটা ফার্দার প্রসেসিংয়ে যাবে। তাহলে আমরা পেয়েছি আমাদের জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট কত ছিল যে তোমার 19,800, যেটা র ম্যাটেরিয়ালের জন্য লেগেছে, আর ইনিশিয়াল প্রসেসিংয়ের জন্য লেগেছে 33,000 টাকা। এরপরে আমরা বলছি দি আউটপুট সেলস অ্যান্ড অ্যাডিশনাল প্রসেসিং কস্ট ফর দ্য রেলিভেন্ট ইয়ার। The output, sales and additional processing cost for the relevant year were as follows। আমাদের যে রেলিভেন্ট ইয়ারে বা যে প্রাসঙ্গিক বছর, সেই বছরে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে আমাদের দেওয়া আছে তোমার আউটপুট, সেলস আর হচ্ছে এডিশনাল কস্ট, আর প্রোডাক্টের নামগুলো দেওয়া আছে। আমাদের দেখো স্লাইডের ভিতরে দেওয়া আছে প্রোডাক্ট A, B, C, D। আউটপুট ইন ইউনিটস সামনেই দেওয়া আছে, এর জন্য হচ্ছে 4,400 ইউনিট, বি এর জন্য 3,850, সি হচ্ছে 2,750, ডি 1,320। এই আউটপুট আমাদের হয়েছে। এরপরে বলছে সেলস, এই পণ্যগুলো বাজারে বিক্রি করা হয়েছে। এ হচ্ছে 39,600 টাকায় বিক্রি করা যাবে, হয়েছে না, বিক্রি করা যাবে। এরপর হচ্ছে 15,400, বি, সি হচ্ছে 22,000 আর ডি 13,200। এরপর হচ্ছে অ্যাডিশনাল কস্ট। অ্যাডিশনাল কস্ট দেওয়া আছে, এর জন্য 5,500, বি এর জন্য 1,925, সি তো বলাই আছে ফার্দার প্রসেসিং এর দরকার নেই, অতএব দেখো তার জন্য কোনো অ্যাডিশনাল কস্ট নেই। ডি এর জন্য 3,775।
তাহলে যে তথ্য আমাদের জন্য দেওয়া আছে সেই তথ্যগুলো নিয়ে আবার আমরা কথা বলি। আমাদের সামনে কি কি তথ্য দেওয়া আছে যে স্প্লিট অফ যে পয়েন্ট, সেই পয়েন্টে এসে যে পণ্য প্রোডাকশন হয়েছে সেগুলো ছিল এ, বি, সি এবং ডি, এবং 4টি পণ্যেরই প্রোডাকশন কত ইউনিট প্রডিউসড হয়েছে সেটা বলা আছে। তারপরে বলা আছে যে এক্সপেক্টেড সেল হতে পারে এই 4টা পণ্য যে দামে সেটা দেওয়া আছে। বলা হয়েছিল অঙ্কে আমাদের যে সি কে ফার্দার প্রসেসিং এর প্রয়োজন নেই, এই জন্য ফার্দার প্রসেসিং কস্টও সেখানে দেওয়া নেই। দেওয়া আছে আমাদের শুধু এ, বি আর ডি এর জন্য অ্যাডিশনাল কস্ট। এটা কি অ্যাডিশনাল কস্টও বলা যেতে পারে, ফার্দার প্রসেসিং কস্ট বলা যেতে পারে। তার মানে সেল করার আগে এই কস্টগুলো তাদের জন্য হচ্ছে। তো এই তথ্য দেওয়ার পরে এখন রিকোয়ারমেন্ট কি তোমাদের জন্য? রিকোয়ারমেন্ট 1 দেওয়া আছে এরকম, prepare a comprehensive profit and loss statement showing the profit or loss made on each product separately. তোমাকে তৈরি করতে বলা হয়েছে যে একটি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করো, কম্প্রিহেনসিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করো। প্রতিটা পণ্য যেখানে সেপারেটলি প্রফিট হচ্ছে না লস হয়েছে সেটা দেখানো যাবে। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে a proposal has been made to the management to sell at split of point directly to other processors. If that alternative had been selected, sales price per unit would have been A টাকা 7.70, B 3.85, C 9.60, D 9.90। ওকে, 2 নম্বরে বলছে যে একটা প্রস্তাব আছে যে স্প্লিট অফ পয়েন্টে সমস্ত পণ্যগুলোকে সেল করে দেওয়া হবে, সেখানে কোনো ফার্দার প্রসেসিং হবে না। যদি এই প্রস্তাব তোমার গ্রহণ করা হয় তাহলে তোমার পণ্যের যে দাম, সেলস ভ্যালু যেটা আসবে প্রতিটা পার ইউনিটে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ভেরি গুড। তাহলে আমরা কি করব যে একটা হচ্ছে আমরা ফার্দার প্রসেসিং করে নিয়ে সেলস ভ্যালু বের করব, আর একটা হচ্ছে ফার্দার প্রসেসিং করব না এমন একটা জায়গায় আমাদের সেলস ভ্যালু বের করব। এরপরে বলছে what would be the overall net profit of the company under this alternative। বলছে যে এই যে তোমার তোমার কত টাকা প্রফিট হবে, ওভারঅল নেট প্রফিট কত হবে যদি তুমি ফার্দার প্রসেসিং করো আর ফার্দার প্রসেসিং না করো, তো সেক্ষেত্রে তোমার কত টাকা বেশি প্রফিট হবে অথবা লস হবে, এই ব্যাপারে তুমি কমেন্ট করো। প্রশ্নটা আমরা পড়েছি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে, খুব বেশি জটিলতা এখানে কিছু নাই। আমরা এখন আমরা বোর্ডে এটাকে সমাধান করি। আমাদের যে অঙ্ক আছে সেই অঙ্ক হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, আর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট করতে গিয়ে আমাদের জয়েন্ট কস্ট হবে এবং জয়েন্ট কস্ট অ্যালোকেশনের একটা সমস্যা আছে। আমাদের প্রতিটি অঙ্কে যেভাবেই যাই চাওয়া হোক না কেন জয়েন্ট কস্টকে আগে অ্যালোকেশন করে দিতে হবে বিভিন্ন প্রোডাক্টের ভিতরে, তারপরে প্রশ্ন অনুযায়ী যেটা চাইবে তোমার কাছে তুমি সেটা বের করবে, এবং সেখানে সেই জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে গিয়ে তুমি কোন মেথড অ্যাপ্লাই করবে এটা অনেক সময় আছে মেথড উল্লেখ করে দিবে, অনেক সময় আছে উল্লেখ করে দিবে না, তুমি তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নে কিন্তু কোথাও বলা নাই তুমি তোমার জয়েন্ট কস্ট কিভাবে বা কোন পদ্ধতিতে তুমি অ্যালোকেশন করবে, বন্টন করবে, এ কথা কোথাও বলা নেই। এবং এটাও বলা নাই যে এটা হচ্ছে জয়েন্ট কস্ট। আমরা বুঝিয়ে নিয়েছি যে স্প্লিট অফ পয়েন্টের আগে, স্প্লিট অফ পয়েন্ট তোমরা সবাই শিখেছো, এর আগের ক্লাসে বলেছি যে যে পয়েন্টে এসে পণ্যগুলো তার আলাদা আলাদা তোমার আলাদা আইডেন্টিফাই, এই পর্যন্ত সে একাই থাকে, তার পণ্য তৈরি হয় তো একসাথে থাকে, একসাথে থাকে, তাহলে এই পর্যন্ত উৎপাদন করতে যে খরচগুলো হয় সেগুলি হচ্ছে জয়েন্ট কস্ট। আমরা দেখেছি আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের ভেতরে আছে তোমার, সেখানে আমরা দেখেছি যে আমাদের প্রশ্নের মধ্যে আছে যে জয়েন্ট কস্ট আছে তোমার দুটো খরচ বলা আছে, একটা র ম্যাটেরিয়াল খরচ, একটা প্রসেসিং খরচ। আমরা সেই খরচগুলোকে যোগ করলে আমরা জয়েন্ট কস্ট পেয়ে যাব। তার আগে আমাদের আমরা প্রশ্নটা পড়ে আমরা চিন্তা করব আমাদের জয়েন্ট কস্ট কোন মেথডে অ্যালোকেশন করব। যেহেতু বলা নাই তাহলে আমরা আসুন, দেখো আমি অঙ্কে লিখেছি, আমি কোন মেথডে অ্যাপ্লাই করব। স্বাভাবিকভাবে তোমার প্রশ্ন আসবে ম্যাডাম আপনি কিভাবে বুঝলেন যে এই মেথড অ্যাপ্লাই করব। আসো আমরা বলছি, দেখো লিখেছি, আমরা কিন্তু মূল অঙ্কে এখনো যাইনি, আমরা ওয়ার্কিংস লিখেছি, দেখো আমি লিখেছি ওয়ার্কিংস। তো ওয়ার্কিংসের জন্য আমাদের কি কি লাগবে সেগুলো আমরা রেডি করে নিয়ে আমাদেরকে যেটা করতে বলেছে সেটা আমরা করব। আমাদের ওয়ার্কিংসে প্রথম হচ্ছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন, এটা তো করতেই হবে। আন্ডার আমি লিখেছি NRV মেথড।
এনআরভি মেথড সম্পর্কে তোমরা জানো, এনআরভি হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড আমরা কখন ব্যবহার করব? এই হচ্ছে আমাদের সামনের প্রশ্ন। যখন আমরা দেখব যে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কের ভিতরে স্প্লিট অফ পয়েন্টের সেলও আছে, আবার ফার্দার প্রসেসিং কস্ট দেওয়া আছে। ফার্দার প্রসেসিং কস্ট যদি দেওয়া থাকে এবং ফার্দার প্রসেসিং কস্টের পরে যদি সেলস ভ্যালু থাকে, তবে সেক্ষেত্রে আমরা আমাদের এনআরভি মেথড ইউজ করব। দেখো আমি এনআরভি তার সূত্রটা বলে দিয়েছি। আমরা লিখেছি সেলস, এই সেলস বাকিটা লিখি নেই, এই হচ্ছে সেলস আমরা হচ্ছে যখন আমরা বিক্রি করব ফার্দার প্রসেসিং এর পরে, ফার্দার প্রসেসিং এর পরে, তবে সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং। এর থেকে আমরা কি কি বিয়োগ করতে হবে আমাদের এই নিট রিয়েলাইজেবল ভ্যালু পাওয়ার জন্য? প্রফিট, তারপরে সেলিং এক্সপেন্সেস আর ফার্দার প্রসেসিং কস্ট। এই তিনটা যদি থাকে তাহলে তিনটেই আমাকে বিয়োগ করতে হবে। যদি একটা থাকে একটা বিয়োগ করতে হবে, যদি দুটো থাকে দুটো বিয়োগ করতে হবে। তাহলে আমাদের নিট রিয়েলাইজেবল ভ্যালু এটা পাওয়ার জন্য আমাদের সূত্রটা হচ্ছে আমরা লিখব সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং। সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং এখানে তো সেলস ভ্যালু আফটার প্রসেসিং এর পরে এর থেকে আমরা এই তিনটি আইটেম আমরা বিয়োগ দিব, প্রফিট, সেলিং এক্সপেন্সেস এবং ফার্দার প্রসেসিং কস্ট। আমি আবারও বলেছি তিনটা থাকলে তিনটা, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো। আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কের ভিতরে আমাদের কোনো প্রফিট দেওয়া নাই, কোনো সেলিং এক্সপেন্সেস দেওয়া নাই, শুধু দেওয়া আছে ফার্দার প্রসেসিং কস্ট। এই জন্য দেখো আমি যে স্ট্রাকচারটা বানিয়েছি সেই স্ট্রাকচারটা লিখেছি ডিটেইলসের ঘরে লিখেছি সেলস লেস ফার্দার প্রসেসিং কস্ট। আর কিন্তু কিছু লিখি নাই, এই দুটো লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমাদের অঙ্কে নাই। তুমি শিখেছো যে এগুলো বিয়োগ দিতে হবে। আমাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে হচ্ছে এ বি সি ডি আর একটা টোটালের ঘর করেছি। তাহলে আমরা কি করব? এখন আমি লিখেছি স্টেটমেন্ট শোয়িং দ্য বেসিস অফ অ্যালোকেশন। আমরা যে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব সেই জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য যে বেসিস দরকার, বেসিস বা রেশিও বা ভিত্তি দরকার, সেটাকে আমরা এখন বের করব। আমরা লিখেছি এটা কিভাবে করব? এনআরভি মেথড ইউজ করব। এনআরভি মেথড পাওয়ার জন্য আমরা সেলস ভ্যালু এখানে আমরা লিখতে পারি সেলস, এখানে হচ্ছে আফটার ফার্দার প্রসেসিং, আফটার ফার্দার প্রসেসিং, আফটার ফার্দার প্রসেসিং এর কথা আমরা লিখতে পারি সেলস। তো আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কের ভিতরে আমাদের যে আফটার ফার্দার প্রসেসিং এর পরে যে সেলস দেওয়া আছে সেই সেলস ভ্যালু আমাদের দেওয়া হয়েছে এরকম তোমার 39,600 টাকা। প্রথমটা হচ্ছে 39,600 টাকা। এ বি এর দেওয়া আছে 15,400 টাকা, 15,400। সি এর দেওয়া আছে 22,000 আর ডি এর 13,200। টোটাল আমি লিখলাম না, আমরা যে প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের মধ্যে আমাদের বলা হয়েছে যে যদি ফার্দার প্রসেসিং করা হয় তাহলে ফার্দার প্রসেসিং করার পরে আমাদের সেলস ভ্যালু হবে তোমার এর হচ্ছে 39,600, বি 15,400, সি 22,000 and ডি 13,200। আমরা এটা তিনটা যোগ করলে আমরা টোটাল ফিগার পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। এরপরে বলা হয়েছে আমাদের যে প্রশ্ন ছিল সেখানে বলেছে অ্যাডিশনাল প্রসেসিং কস্ট দেওয়া আছে, এর হচ্ছে 5,500। আমি লিখেছি লেস ফার্দার প্রসেসিং কস্ট। ফার্দার প্রসেসিং কস্ট আমাদের স্লাইডের মধ্যে দেওয়া আছে এবং অঙ্কের মধ্যে বলা আছে যে এই এর জন্য হচ্ছে 5,500, বি এর জন্য 1,925, সি এর জায়গায় কেন লিখিনি? কারণ অঙ্কে বলা ছিল সি এর ফার্দার প্রসেসিং এর প্রয়োজন নেই, এই জন্য তার কোনো কিছু খরচ দেওয়াও নেই। আর ডি এর দেওয়া আছে 3,575 টাকা। আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা পাবো 34,100
13,475, 13,475। এটা বিয়োগ করলে যা আছে তাই থেকে যাবে 22,000, আর এরপরে আছে 9,625, 9,625। দেখো আমরা বিয়োগ করেছি, এখানে আমি লেস লিখে দিয়েছি যেটা, এগুলো সব হচ্ছে বিয়োগ হয়েছে আমাদের। বিয়োগ করে আমরা পেয়েছি বেসিস অফ অ্যালোকেশন। তাহলে এই যে বেসিসে, এই বেসিস অফ অ্যালোকেশনে আমরা কি করব, আমাদের জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করব। আমরা এখন এটাকে টোটাল করে দেই। টোটাল যদি করি আমরা, এটা হবে হচ্ছে 90,200, তারপরে এটা করলে হচ্ছে 11,000, বিয়োগ করলে আমরা পাচ্ছি 79,200। দেখো আমরা বের করেছি এটা। তাহলে আমরা বেসিস অফ অ্যালোকেশন পেয়ে গেলাম। আমরা লিখেছি, আবারও আসো, জয়েন্ট কস্ট অ্যালোকেশন আন্ডার এনআরভি মেথড। এনআরভি মেথড কেন নিয়েছি? এনআরভি মেথড নিয়েছি কারণ আমরা প্রশ্ন পড়ে জেনেছি যে আমাদের অঙ্কের ভেতরে ফার্দার প্রসেসিং এর পরে সেল দেওয়া আছে এবং ফার্দার প্রসেসিং কস্ট দেওয়া আছে। যে অঙ্কের ভিতরে এইসব তথ্য থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য যদি কিছু বলে দেওয়ার না থাকে, আমাদের কোনো ডিরেকশন দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা এনআরভি, নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড ব্যবহার করব। নিট রিয়েলাইজেবল ভ্যালু আমরা কিভাবে বের করব? আমাদের সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং, দেন এর থেকে লেস করব আমরা। যদি প্রফিট দেওয়া থাকে সেটা লেস করব, যদি সেলিং এক্সপেন্সেস দেওয়া থাকে সেটা লেস করব, আর যদি ফার্দার প্রসেসিং কস্ট থাকে সেটা লেস করব। আমাদের যে অঙ্কটা, সেই অঙ্কটার ভিতরে শুধুমাত্র ফার্দার প্রসেসিং কস্ট দেওয়া আছে এবং আমরা সেটা বিয়োগ করেছি। বিয়োগ করে আমরা পেয়ে গেছি আমাদের তোমার কাঙ্ক্ষিত বেসিস অফ অ্যালোকেশন। এখন আমরা কি করব? পরবর্তী কাজে আমরা হচ্ছে আমাদের জয়েন্ট কস্ট খুঁজে বের করব, কোথায় আছে আমাদের জয়েন্ট কস্ট, এবং জয়েন্ট কস্ট এই বেসিসে যদি আমরা অ্যালোকেশন করি তাহলে প্রতিটি পণ্যের জন্য কত টাকা করে বণ্টিত হবে সেটা আমরা এখন নির্ণয় করব। আমরা বেসিস বের করেছি, এখন আমরা বের করব আমাদের জয়েন্ট কস্ট কত এবং সেই বেসিসে জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করে দিব। দেখো আমরা এখানে লিখেছি টোটাল অফ জয়েন্ট কস্ট। টোটাল অফ জয়েন্ট কস্ট লিখে আমাদের যে প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে পড়ে আমরা দেখেছি যে আমাদের র ম্যাটেরিয়ালের জন্য 19,800 টাকা আর প্রসেসিং কস্ট আছে 33,000 টাকা। এই দুটো যোগ করে আমরা পেয়েছি হচ্ছে তোমার 52,800 টাকা। দিস ইজ জয়েন্ট কস্ট। আর আমরা যে বেসিসটা পেয়েছিলাম, এই যে আমি এখানে লিখেছি, এই বেসিস হচ্ছে আমাদের আগের যে ওয়ার্কিংস আছে সেখানে আমরা নির্ণয় করেছি। আমরা লিখেছি, দেখো, শেয়ার অফ জয়েন্ট কস্ট আমাদের 52,800 টাকা। টোটাল যে বেসিসটা 79,200, এটা দিয়ে ভাগ করতে হবে আর এটা দিয়ে গুণ করতে হবে। এগুলো তোমরা সবাই জানো, অ্যাকাউন্টিং এর ছেলেরা এত বহুত আগে শিখেছো এগুলো। মানে আমরা টোটালটা দিয়ে ভাগ দিয়ে যার যার যে অংশ আছে সেই অংশ দিয়ে আমরা গুণ করে ফেলবো। গুণ করে দেখো, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, সি এন্ড ডি, এটা আমরা আগের স্লাইড থেকে নিয়ে আসছি। নিয়ে আসলে আমরা এখন তাহলে কি করব, যে এটা দিয়ে এটাকে ভাগ করব আর এটা দিয়ে গুণ করব। সেই হিসাবে আমাদের যে ফিগারগুলো আসবে সেটা হচ্ছে 22,733 টাকা, 22,733। এখানে লেখা আছে এপিপি অ্যাপ্রক্সিমেটলি, এন্ড বি হচ্ছে আমাদের 8,983, 8,983। এরপরে সি হচ্ছে 14,667 টাকা। তারপরে আছে তোমার ডি হচ্ছে 6,417 টাকা। দেখো আমরা কিভাবে জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করলাম এ, বি, সি আর ডি এর ভিতরে। আমাদের টোটাল জয়েন্ট কস্ট হচ্ছে 52,800, তারপরে বেসিস, টোটাল বেসিস দিয়ে ভাগ করে যার যারটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেছি এটা। এবং এটা যদি আমরা যোগ করি, 3 আর 3, এই যে 7 আর 3 10 আর 10 20 0, 7 থাকে 1, 3 আর 1 4, 8 আর 4 12, 13, 13 আর 7 আমাদের এখানে যোগ করে ফেলি আমরা এখানে। আর এটা যোগ করলে দেখো আমাদের আসছে 22,733।
যোগ করছি 8,983, 14,667, আর হচ্ছে 6,417। যোগ করলে আমরা পাচ্ছি 52,800 টাকা, 52,800। তাহলে আমাদের এই যে 52,800 এই যে টাকাটা, এই টাকাটা যখন আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, এর জন্য লাগবে হচ্ছে তোমার 22,733, বি এর জন্য 8,983, সি এর জন্য, ডি এর জন্য আমরা দিয়েছি, আমরা এটা বের করে দিয়েছি। তাহলে আমাদের যে ছেলেরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের যে প্রথম যে টাস্ক যেটা ওয়ার্কিং ছিল, জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করে দেওয়া, আমরা জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করে দিয়েছি। আমরা তাহলে পরবর্তী কাজে যাই। আমরা ওয়ার্কিংসগুলো করে নিচ্ছি এখনো, কিন্তু আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেখানে প্রবেশ করিনি। আমাদের ওয়ার্কিংসগুলো যেটা ছিল সেটা 1 নাম্বার ওয়ার্কিংস করেছি, 2 নাম্বার আর 3 নাম্বার ওয়ার্কিংসে আমরা আসছি। আমি লিখেছি দেখো, ইফ প্রোডাক্ট সেলস অ্যাট দ্য স্প্লিট অফ পয়েন্ট দি সেলস ভ্যালু উইল বি। তোমাকে একটা মানে প্রস্তাব দিয়েছে তোমার সামনে যে যদি তুমি স্প্লিট অফ পয়েন্টে পণ্য সেল করে দাও, তাহলে তোমার পণ্যগুলো এই সেলস ভ্যালু পার ইউনিট এরকম এই ফিগারগুলো দেওয়া আছে। তো আমি অঙ্কটা সাজিয়ে নিয়েছি ভাবে যে কত হবে তখন সেলস ভ্যালু। আমাদের প্রোডাক্টগুলো এই যে কে কোনটা এ বি সি ডি কত ইউনিট প্রোডাকশন হয়েছিল সেটা তোমাদের আগে দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা দিয়ে গুণ দেই তাহলে আমরা পেয়ে যাব আমাদের সেলস ভ্যালু। আমরা যদি এই 4,400 ইউনিটকে 7 টাকা 70 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 33,880 টাকা। এরপরে পাচ্ছি 14,823 টাকা। এর পাচ্ছি 26,400 টাকা। আর এটা পাচ্ছি 13,068 টাকা। আর এই যে চারটা যদি আমরা লিখেছি দেখো, টোটাল সেলস মানে এই চারটা পণ্য বিক্রি করে দিয়ে মোট আমরা কত টাকা পেতে পারি, সেটা হচ্ছে 88,171 টাকা। আমরা আবার বলি যে আমাদের 3টা ওয়ার্কিংস। প্রথম ওয়ার্কিংস ছিল যে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব কোন বেসিসে। প্রথমে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব এনআরভি মেথডে। তারপরে আমরা বের করেছি এনআরভি মেথডের বেসিস কিভাবে বের করব। তারপরে আমরা বের করেছি জয়েন্ট কস্ট আমাদের কত ছিল এবং সেই জয়েন্ট কস্টকে কিভাবে আমরা অ্যালোকেশন করে দিয়েছি। এরপরে আরেকটা তোমার ভিতরে প্রস্তাব আছে যে যদি পণ্য ফার্দার প্রসেসিং না করে স্প্লিট অফ পয়েন্টে যদি তোমাকে সেল করে দেওয়া হয়, তবে সেক্ষেত্রে পণ্যগুলো এই দামে বিক্রি হতে পারে। তাহলে আমরা সেই বিক্রির জায়গাটা বের করে নিলাম এবং দুটো সেলকে যদি আমরা পাশাপাশি আনি তাহলে আমরা বুঝতে পারবো যে ফার্দার প্রসেসিং করে আমাদের কি লাভ হচ্ছে আর ফার্দার প্রসেসিং না করে আমাদের কি হচ্ছে। তাহলে আমাদের যে ওয়ার্কিংগুলো কমপ্লিট করেছি, আমরা পেয়েছি এই দেখো, এইটা হলো দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, আমরা শুধু দুটো গুণ করে আমাদের কাজটা হলো এটা ওয়ার্কিংস করে বের করেছি। আমাদের ওয়ার্কিংগুলো শেষ হয়েছে। নাও আমরা চলে যাব যে প্রশ্নে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেগুলো। তোমার 1 নম্বর রিকোয়ারমেন্ট আছে কি তোমাকে একটি কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করতে বলছে। কম্পারেটিভ মানে হচ্ছে আমাদের এ বি সি ডি যে চারটা প্রোডাক্ট আছে, কোন পণ্যের কত প্রফিট অথবা লস হচ্ছে সেটা বের করার জন্য। তাহলে আমাদের প্রথম শর্ত অনুযায়ী সেখানে ছিল ফার্দার প্রসেসিং কস্ট অ্যান্ড জয়েন্ট কস্টের শেয়ার, আর সেই সময় পণ্য বিক্রি হয়েছে যে দামে। আমরা লিখেছি দেখো এখানে সেলস, এই যে একটাকে খেয়াল করো, প্রোডাক্ট এ আমাদের সেলস হচ্ছে 39,600 গিভেন। এরপরে শেয়ার অফ জয়েন্ট কস্ট, শেয়ার অফ ফার্দার কস্ট, এই দুটো আমরা ওয়ার্কিংস করে বের করেছি। এই দুটো হচ্ছে আমরা কি করেছি, ওয়ার্কিংস করে বের করেছি। তাহলে আমাদের এই দুটো যোগ করে আমাদের টোটাল যে কস্ট হয়েছে সেটা হলো 28,233 টাকা। আমরা যদি ফার্দার প্রসেসিং করি তাহলে একটা হচ্ছে ফার্দার প্রসেসিং কস্ট আর একটা হচ্ছে শেয়ার অফ জয়েন্ট কস্ট, এই দুটো যোগ করে আমরা পেয়েছি 28,233 টাকা। সেটা কি নাম দিয়েছি আমরা, টোটাল কস্ট। আমাদের সেলস দিয়েছি 39,600, যার এ নাম দিয়েছি। এরপরে আমরা বলেছি যে তাহলে এই সেলস থেকে টোটাল কস্ট যদি বিয়োগ করে দিই আমাদের হয় প্রফিট হবে অথবা
লস হবে। তাই প্রফিট অবলিক লস লিখে দিচ্ছি আমরা এখানে, কি হবে সেটা আমরা দেখা যাক। তাহলে আমরা দেখছি এখানে আমরা লিখেছি এ মাইনাস বি। এ হচ্ছে সেলস আর বি হচ্ছে টোটাল কস্ট। বিয়োগ করে আমরা দেখেছি আমাদের প্রোডাক্ট এর জন্য হয়েছে 11,367 টাকা, বি এর জন্য 4,492 টাকা, সি এর 7,333 টাকা, ডি প্রোডাক্টের জন্য 3,208 টাকা। এবং এগুলো সব যোগ করে আমরা পেয়েছি যে যদি আমরা আমাদের পণ্যগুলিকে ফার্দার প্রসেস করে সেল করি তাহলে টোটাল আমাদের যে প্রফিট হবে সেই প্রফিট হবে হচ্ছে 26,400 টাকা। আমরা বের করে ফেলছি এবং কম্পারেটিভ এই জন্য যে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা দেখতে পাচ্ছি যে কোনটার জন্য কত টাকা, তোমার কোন প্রোডাক্টের থেকে তোমার কত টাকা প্রফিট আসছে। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল তোমাদের এটা। 2 নম্বর রিকোয়ারমেন্টে তোমাকে বলছে যে যদি ফার্দার প্রসেস না করি এবং স্প্লিট অফ পয়েন্টে যদি সেল করে দেই তাহলে পণ্যগুলো কোন কোন দামে বিক্রি হবে সেটা তোমাকে বলে দিয়েছে। আমরা সেটা ওয়ার্কিং নাম্বার 3 বা 3 করে আমরা সেখানে বের করে রেখেছি যে যদি ফার্দার প্রসেসিং না করি তাহলে সেলস ভ্যালু কত হবে। তাহলে আমরা এখন সেই সেলস ভ্যালু থেকে যদি আমরা এই কস্ট বিয়োগ করে দিই তাহলে আমরা ফার্দার প্রসেসিং না করে কত প্রফিট হয় সেটা আমরা পেয়ে যাব। তারপরে দুই প্রফিটের মধ্যে আমরা পার্থক্য বের করে আমরা কমেন্ট করতে পারবো যে আমাদের ফার্দার প্রসেসিং করাটা লাভজনক কি লাভজনক নয়। তাহলে এখানে আছে জয়েন্ট কস্ট। আমরা পেয়েছি জয়েন্ট কস্ট হচ্ছে 52,800 টাকা আর ফার্দার কস্ট হচ্ছে 11,000 টাকা এবং টোটাল কস্ট হচ্ছে 63,800 টাকা। খেয়াল করো আমাদের টোটাল কস্ট কত, 63,800 টাকা। 63,800 টাকার ভিতরে 52,800 টাকা হচ্ছে জয়েন্ট কস্ট আর 11,000 হচ্ছে ফার্দার প্রসেসিং কস্ট। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি ফার্দার প্রসেসিং না করি তাহলে কি হবে। তাহলে ফার্দার প্রসেসিং যদি না করি তাহলে এই যে 11,000 টাকা এটা আর লাগবে না, শুধুমাত্র জয়েন্ট কস্ট যেটা, যেহেতু আর কোনো খরচ নেই, আর কোনো ক্লজ আমাদের সামনে দেয়নি, সেই ক্ষেত্রে তাহলে আমাদের এই জয়েন্ট কস্টই টোটাল কস্ট হিসাবে চলে আসবে। তো আসো আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাই, সেখানে আমাদের দেখি আমাদের প্রফিট বা লস কি হয়। আমাদের রিকোয়ারমেন্ট যেটা 2 ছিল সেখানে আমাদের জন্য একটা নতুন প্রপোজাল দেওয়া হয়েছে। বলা হয়েছে যে যদি তোমার স্প্লিট অফ পয়েন্টে তুমি পণ্যগুলো সেল করে দাও, তাহলে স্প্লিট অফ পয়েন্টে পণ্য সেল করে দেওয়ার অর্থ হচ্ছে ফার্দার প্রসেসিংয়ের দরকার নেই। আর যদি ফার্দার প্রসেসিং দরকার না হয় তাহলে ফার্দার প্রসেসিং কস্টও থাকবে না, শুধুমাত্র আমাদের জয়েন্ট কস্ট এবং যদি আমাদের প্রশ্নে অন্য কোনো কস্ট বলা থাকে। কিন্তু এই অঙ্কটায় আমাদের অন্য কোনো কস্ট আর বলা নেই। তাহলে আমরা কি অবস্থা দাঁড়াবে সেটা তোমাকে আগে জানতে চেয়েছে। দেখো আমি লিখেছি রিকোয়ারমেন্ট 2 ফর নিউ প্রপোজাল। ফর নিউ প্রপোজাল আমরা লিখেছি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ডিটেলস টাকা দিয়ে দিচ্ছি। এখানে প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা প্রতিটি পণ্য আলাদা আলাদা করে দেখিয়েছি এর আগে। এখন আমরা দেখছি যে যদি আমরা ফার্দার প্রসেসিং না করি তাহলে আমাদের কি অবস্থা দাঁড়াবে। তো আমরা ফার্দার প্রসেসিং যদি না করি সেখানে সেলস আমরা ওয়ার্কিং নাম্বার 3 যে আমাদেরকে বলে দিয়েছিল যে এত এত হবে, সেটা করে আমরা পেয়েছিলাম 88,171 টাকা। এটা আমরা লিখেছি দেখো ওয়ার্কিং নাম্বার 3। এরপর হচ্ছে লেস টোটাল কস্ট এট দ্য স্প্লিট অফ পয়েন্ট। এট দ্য স্প্লিট অফ পয়েন্টে আমাদের যে কস্ট, যেহেতু স্প্লিট অফ পয়েন্টে জয়েন্ট কস্ট শুধু আছে আর কোনো কস্ট নাই, তাহলে ওটাই আমাদের টোটাল কস্ট। আমরা লিখেছি 52,800 টাকা। আমরা বিয়োগ করে পেয়েছি প্রফিট 35,371 টাকা। এই হলো আমাদের অবস্থাটা। এখন আমাদেরকে কমেন্ট করতে বলছে যে অবস্থাটা কি দাঁড়াবে। তা আমরা ফার্দার প্রসেসিং করার পরে পণ্য বিক্রি করে যে প্রফিট বের করেছি আর ফার্দার প্রসেসিং না করার পরে যদি ফার্দার প্রসেসিং না করে যদি পণ্য বিক্রি করে দিই তাহলে যে প্রফিট হবে, এই দুই প্রফিটের মধ্যে পার্থক্যটা বের করতে পারলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থাটা কি। তোমাকে এই কথা বলেনি যে ফার্দার প্রসেসিং করবা কি করবা না, সেটা বললে তুমি ইয়েস অর নো সেখানে বলতে এবং কেন সেটা ইয়েস নো সেটা ব্যাখ্যা করে দিতা। এখন আমরা তাহলে কি করব, এই অঙ্ক শেষ হয়ে গেল আমাদের করা, আমরা একটা কমেন্ট করব যে অবস্থাটা কি আছে। দেখো লিখেছি কমেন্ট, কিন্তু এখানে লিখি নাই, জায়গা স্বল্পতার জন্য আমি এখানে নিয়ে আসছি। তোমরা নিচে সুন্দর করে কমেন্ট লিখে দিবে। আমি লিখেছি দেখো ফ্রম দি স্টেটমেন্ট শোজ
that if new proposal is accepted, then overall net profit will be increased by টাকা আমাদের যদি ফার্দার প্রসেসিং না করি তাহলে হচ্ছে 35,371 টাকা প্রফিট হয়। আর ফার্দার প্রসেসিং করলে আমরা আগের স্টেটমেন্টে দেখেছি আমাদের প্রফিট হচ্ছে 26,400, তাহলে আমাদের প্রফিট বাড়ছে হলো 8,971 টাকা এপিপি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 8,971 টাকা প্রফিট বাড়ে। এরপরে যদি তোমার বলে আমরা আর অন্য কমেন্টে যাচ্ছি না, তাহলে আমরা কমেন্ট করে শেষ করলাম যে দুটো স্টেটমেন্টের মধ্যে দেখছি যে ফার্দার প্রসেসিং করা এবং ফার্দার প্রসেসিং না করার ফলে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে। তাহলে যে অঙ্কটা আমরা আসো পুরো অঙ্কটাকে আবার আমরা রিভিশনে যাই, সেখানে কি কি ছিল আমরা করছি।